গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো আছো তো? আচ্ছা, খুব ভালো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমি আজকে চলে এসেছি আবার তোমাদের সাথে যে অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ পূর্বের দিন বা পূর্বের ক্লাসে ঠিক যতটুকু আমরা আলোচনা করেছি, আজকে ঠিক তার পরবর্তী অংশ আমরা আলোচনা করে নেব। ঠিক আছে? তো আজকের নতুন অংশ আমরা আলোচনা করবার আগে আমাদের কি করতে হবে একটু, ঠিক প্রশ্নোত্তর পর্ব আলোচনা। অর্থাৎ এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা আমরা একটু করে নেব, দেখব যে আমি তোমাদের পূর্বের ক্লাসে ঠিক যতখানি অংশ সম্পর্কে বলেছি আমি, সেই সম্পর্কে তোমরা নিজেরা কতটা নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছো সেই সম্পর্কে একটু আমি জেনে নেব। তো আমি প্রথমে একটু জানি যে কারা সবাই আপাতত জানে কি না যে পূর্বের ক্লাসে আমি কি আলোচনা করেছিলাম। পূর্বের ক্লাসে কি আলোচনা করেছিলাম? খুব ভালো, আবহ বিকারের ফলাফল, তাই না? তো আমরা এই আবহ বিকারের ফলাফলটা যেহেতু বলেছিলাম যে এই আবহ বিকার হতে দেখছি এবং এটা একটা নির্দিষ্ট দিনে বা একদিন বা দুদিনে হয় না, এটা হতে গেলে আবহ বিকার বা যে কোনো ধরনের প্রাকৃতিক পরিবর্তন একটা দিন কিংবা দুটো দিনে 10টা দিনে পরিবর্তন লক্ষ্য করা যায় না। দীর্ঘদিন ধরে সেই ভূমিরূপটার উপর পর্যবেক্ষণ চালাতে হয়, ভূমিরূপ বিজ্ঞানীরা পর্যবেক্ষণ চালানোর ফলে আমাদের কাছে এই আবহ বিকারের ফলাফলগুলো আমরা উপলব্ধি করতে পেরেছি বা বুঝতে পেরেছি যে এই নির্দিষ্ট আবহ বিকারের ফলে ভূমিরূপের এই নির্দিষ্ট অংশে এই আবহ বিকারের পরিবর্তন লক্ষ্য করা গেছে বা লক্ষ্য করা যায়, তাই তো? এবং আমরা বাস্তবে বা প্রকৃতিতে যদি আমরা একটু নিজেদের উপস্থিত বুদ্ধি কাজে লাগাই, চোখ কান খোলা রাখি, তাহলে আমরাও কিন্তু এই অঞ্চলে হয়তো সম্পূর্ণভাবে আবহ বিকারের কথা বলছি না, ভূগোলের যে বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তন, অর্থাৎ এই সমতল অঞ্চলে বসবাস করার ফলেও আমরা যে পরিবর্তন বা যে অংশগুলো আমরা দেখতে পাই, সেগুলো একটু খেয়াল করলে কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি। ঠিক আছে? তো সেই জন্য সবাইকে বলবো, সবাই একটু নিজেরা সব দিকে পর্যবেক্ষণ করবে, তাহলে দেখবে অনেক কিছুই কিন্তু পরিবেশ থেকেই শিখতে পারবে। পাঠ্যপুস্তক থেকে আমরা সঠিক ইনফরমেশনগুলো পাই, সঠিক তথ্যগুলো পেয়ে সেই আমরা একটা জিনিসকে সঠিক জায়গায় দাঁড় করাতে পারি। কিন্তু প্রকৃতি থেকে এই প্রকৃতির জ্ঞানও যদি আমরা আহরণ করি, সেটা কিন্তু আমাদের মনের মধ্যে চিরকাল বেঁধে যায়, তাই না? কোনো জিনিস তুমি নর্মাল রিডিং পড়বে, আর যদি ছবি দিয়ে কোনো জিনিস বোঝার চেষ্টা করো, দেখবে কোনটা তোমার বেশি বুঝতে সুবিধা হয় বা কোনটা বেশি দিন মনে থাকে। আচ্ছা, নিজেরাই এটা দেখবে, নিজেরাই বলছো তোমরা ছবি দিয়ে বা ভিডিও দিয়ে দেখলে সেটা আমরা অনেকখানি তাড়াতাড়ি ভালোভাবে বুঝতে পারা যায়। তো ঠিক আছে, আজকে আমরা এই আবহ বিকারের ফলাফল এইটা একটু আলোচনা করব, তারপরে আজকের দিনের যে অংশ সেই অংশ সম্পর্কে আলোচনা করব। তো আবহ বিকারের ফলাফল আলোচনা নয়, প্রশ্নোত্তর পর্ব আলোচনা। তো আমি জাস্ট একটু তোমাদেরকে বলবো, আবহ বিকারের যে ফলাফল আমরা পূর্বের দিনের ক্লাসে বলেছিলাম, সেই ফলাফল কটি ফলাফল সেখানে আমরা আলোচনা করেছিলাম? 6টি ফলাফল সম্পর্কে আমরা আলোচনা করতে পেরেছিলাম বা আলোচনা করেছি পাঠ্যপুস্তক অনুযায়ী। এই 6টি কারণ বা 6টি ফলাফল কি কি আছে আমাকে কেউ একটু বলো তো। হ্যাঁ, প্রথম থেকেই বলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে রেগোলিথ ও মাটি সৃষ্টি। 2 নম্বর কি ছিল? টেরারোসা সৃষ্টি, খুব ভালো। 3 নাম্বার ভূমিরূপের পরিবর্তন। 4 নাম্বার খনিজ সৃষ্টি। 5 নাম্বার ভৌমজলের সমৃদ্ধি। 6 নম্বর মাটির উর্বরতা বৃদ্ধি। তাহলে এই পর্যন্ত, অর্থাৎ এই 6টি মূল কারণ আমরা পূর্বের ক্লাসে ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি। তো আমি একটু জাস্ট তোমাদের কাছ থেকে জানবো রেগোলিথ জিনিসটা কি, এই রেগোলিথ কিভাবে
গড়ে ওঠে বা কাকে বলা হয় তোমরা কেউ একটু আমাকে বলো। আচ্ছা, হ্যাঁ তোমার বন্ধু ঠিকই বলেছে। তো আমি আরো একবার করে বলে দিই যে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে যখন এই শিলাচূর্ণ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায় এবং সে উৎপত্তি স্থলেই সেটা ধীরে ধীরে সঞ্চিত হয়ে একটা শিথিল নরম একটা পদার্থের আস্তরণ তৈরি করে, এটাকেই রেগোলিথ বলা হয়। আর এই রেগোলিথের একটা অন্যতম কি বৈশিষ্ট্য রয়েছে, এটা মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থা। তাহলে মাটি সৃষ্টি হতে গেলে যে প্রাথমিক অবস্থার প্রয়োজন হয় বা দরকার হয় সেটাই হচ্ছে কিন্তু রেগোলিথ, তাই তো? আচ্ছা, আর আমরা কি জেনেছিলাম? টেরারোসা সৃষ্টি। কোথায় বা কোন অঞ্চলে টেরারোসা সৃষ্টি হয়? ভেরি গুড, চুনাপাথর গঠিত সমৃদ্ধ অঞ্চলে, অর্থাৎ যেখানে লোহা কণা সমৃদ্ধ লাল মাটি রয়েছে সেখানে রাসায়নিক আবহবিকারের ফলে কিন্তু এই টেরারোসা, মনে হচ্ছে লাল রঙের একটা আস্তরণ ছবি দেখিয়েছিলাম, সেখানে এই টেরারোসা সৃষ্টি হতে দেখা যায়। ভূমিরূপের পরিবর্তন বলো তো, গ্রানাইট শিলায় আবহবিকারের ফলে কি ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায়? খুব ভালো, গোলাকার ভূমিরূপ আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, গ্রানাইট শিলা ছাড়া আর কি রয়েছে আমাদের? ব্যাসল্ট। তো ব্যাসল্ট শিলায় আমরা কি ধরনের দেখতে পাই? বহুভুজাকার স্তম্ভ, অর্থাৎ প্রস্তরচায় খণ্ডীকরণ, তাই তো? আর আমরা চুনাপাথর গঠিত অঞ্চলে কি ধরনের ভূমিরূপ লক্ষ্য করতে পারি? গ্রাইট দেখতে পারি, সিঙ্কহোল দেখতে, অনেক রকম ভূমিরূপ আমরা এখানে লক্ষ্য করতে পারি। ইউভালা, পোলজি, ডোলাইন, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, চুনাপাথরের গুহা, এই ধরনের অনেক রকমের ভূমিরূপ আমরা দেখতে পাই। আচ্ছা, তো এর থেকে বেশি আমি আর প্রশ্ন করে তোমাদেরকে আর আজকে জ্বালাতন করব না। আমরা আজকে যে নতুন বিষয় রয়েছে সেই নতুন বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। দেখা যাক এই নতুন বিষয়ে কি কি বিষয় সম্পর্কে আজকে আমরা জানতে পারি। তো আমরা দেখো এই আবহবিকারের ফলাফলের মধ্যে এখানে কিন্তু মাটি নিয়ে আমরা অনেকবার আলোচনা করি, রেগোলিথ, মাটি সৃষ্টি, টেরারোসা এখানটাতে, তারপরে মাটির উর্বরতা বৃদ্ধি, এই সবগুলোতে আমরা অনেকবার করে আলোচনা করেছি। তাহলে এবার তোমরা বুঝতেই পারছো যে এই আবহবিকারের ফলে যেহেতু রেগোলিথ আর তারপরে মৃত্তিকা সৃষ্টি, তো এই মৃত্তিকা সৃষ্টির পদ্ধতি, কি কি ভাবে মৃত্তিকা সৃষ্টি হয় সেই পদ্ধতি আজকে আমরা জানবো। ঠিক আছে, কোন কোন পদ্ধতিতে কি কি রকম ভাবে কাজ করতে পারে সেগুলো একটু জানি। সেটা হচ্ছে যে তাহলে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এই রকম ভাবে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তাই না? তো ঠিক আছে, চলো আজকে শুরু করি। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শোনো। সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা ঠিক কতখানি, সেইটা আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ের মাধ্যমে। এবং কারোর যদি কোনো নির্দিষ্ট জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে, জিজ্ঞাসা করবে, আমি তাহলে তোমাদেরকে সঠিকভাবে বলে দেবো। ঠিক আছে? তো মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারের ভূমিকার মধ্যে আমরা তো মৃত্তিকা সম্পর্কে আলোচনা করব, সেখানেও আমরা একটু জেনে নেব এই যে মাটির উপাদানের কথা আমরা বলছি, এই মাটির উপাদানের মধ্যে আমরা মূলত কটি উপাদান দেখতে পাই? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মাটির উপাদানে মূলত তিনটি উপাদান থাকে: কঠিন উপাদান, তরল উপাদান, গ্যাসীয় উপাদান। আচ্ছা, এই তিনটি উপাদান কি? তোমরা মাটিতে সবাই হাত দিয়েছো, মাটিতে অনেকেই হাঁটো, মাঠে যাও, অনেকে মাঠের কাজও করো বাড়িতে যদি জমি থাকে, তো সেইখানটা তোমরা কঠিন উপাদান আমরা তো হাত দিলে বুঝতে পারি যে মাটিটা কঠিন থাকে। তরল উপাদান দেখতে পাও? একদম ঠিক, মাটি একটু ভিজে ভিজে থাকে, সেটা আমরা দেখতে পাই বা বুঝতে পাই। আর একটা হচ্ছে গ্যাসীয় উপাদান। দেখো গ্যাসীয় উপাদান হয়তো এমনিতে জানো যে এই গ্যাস আমরা খালি চোখে দেখতে পাই কি? খালি চোখে কিন্তু দেখতে পাই না সচরাচর।
তো সেই জন্য গ্যাসীয় উপাদান এটা মাটির মধ্যে থাকে। দেখো মাটির মধ্যে বিভিন্ন রকম ছিদ্র বা ফাঁক ফোকর লক্ষ্য করতে পারি আমরা, এগুলো দেখেছি। তো এই যে জিনিসগুলো, এই উপাদান, তাহলে এই তিনটি উপাদান কিন্তু আমরা মাটির মধ্যে খেয়াল করতে পারি। কঠিন উপাদান তো কত পার্সেন্ট করে থাকে? এই কঠিন উপাদান তো বেশিরভাগটাই কঠিন উপাদান, সেটা আমরা হাত দিয়েই আমরা সেটা লক্ষ্য করতে পারছি, কঠিন উপাদান, তাই তো। আর তারপরে কি হচ্ছে, তরল উপাদান কত শতাংশ থাকে? 25%। তাহলে মাটির উপাদানের কটি অংশ আমরা জানতে পারলাম? 50% আর 25%, অর্থাৎ 75% কিন্তু ইতিমধ্যে আমরা বুঝতে পারলাম। আর 25% কি রয়েছে? একদম ঠিক, শেষ যে অংশ গ্যাসীয় উপাদান, এটা কিন্তু রয়েছে 25%। তাহলে এর মধ্যে দেখো কঠিন উপাদানের পরিমাণ সব থেকে বেশি। তোমাদের জিজ্ঞাসা করা হয় মাটির উপাদানের কোন উপাদানের পরিমাণ সব থেকে বেশি, কঠিন উপাদানের পরিমাণ সব থেকে বেশি, আর তরল উপাদান আর গ্যাসীয় উপাদান মিলে বাকি অবশিষ্ট অংশ সেটা কাজ করে থাকে। কঠিন উপাদান, এই কঠিন উপাদান কত শতাংশ থাকে? একটা হচ্ছে খনিজ পদার্থ কঠিন উপাদানের, আর একটা হচ্ছে জৈব পদার্থ। খনিজ পদার্থ কত? 45%। জৈব পদার্থ কত? 5%। ঠিক আছে। তো এই যে খনিজ পদার্থ, তাহলে 50%-এর মধ্যেও দেখো আরো ভাগ রয়েছে খনিজ, অর্থাৎ এই যে খনিজের জন্য আমরা মাটিকে উর্বরতা মনে করি, মাটির উর্বরতা বৃদ্ধি পায় মনে করি, সেই জন্য খনিজ পদার্থ। আর জৈব পদার্থ কোনগুলো? যে মাটির মধ্যেকার অবস্থিত যে বিভিন্ন প্রাণী বা গাছের পাতা পড়ার ফলে, ডালপালা পড়ে যাওয়ার ফলে যে অংশটুকু মাটির উর্বরতা বৃদ্ধিতে আরো সাহায্য করে, তার পরিমাণ হচ্ছে 5%। ঠিক আছে। তাহলে এরকম ভাবেই আমরা মাটির উপাদানকে বুঝতে পারলাম। কি কি? তাহলে মাটির মূলত কটি উপাদান থাকে? কঠিন উপাদান, তরল উপাদান আর গ্যাসীয় উপাদান। কঠিন উপাদানের পরিমাণ কতখানি? 50%, তরল আর গ্যাসীয় 25% করে থাকে। আবার কঠিন উপাদানে দুটি উপাদান লক্ষ্য করা যাচ্ছে, কি কি? খনিজ পদার্থ আর জৈব পদার্থ। ভেরি গুড। তাহলে আমরা মাটির উপাদান সম্পর্কে একটু ধারণা অর্জন করলাম। এর পরবর্তী মাটি সৃষ্টি হওয়ার জন্য কি কি পর্যায় লক্ষ্য করা যায় সেটা একটু দেখে নেব। তো মাটি সৃষ্টিতে আবহবিকার হচ্ছে ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক। ঠিক আছে। তাহলে এই মাটি তৈরি হওয়ার জন্য কিন্তু আবহবিকারের একটা প্রচন্ড পরিমাণে ভূমিকা লক্ষ্য করা যায়। আর মাটির তৈরি হওয়ার জন্য প্রাথমিক এবং সর্বপ্রথম স্তর নাম কি? খুব ভালো, রেগোলিথ, তাই তো, যেটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি যে আবহবিকারের ফলাফল রেগোলিথ, ও তার ফলে মাটি সৃষ্টি হয়। তো প্রথম পর্যায়ে মাটির কিভাবে সৃষ্টি হয় আমরা আগের দিন রেগোলিথ তোমাদের দেখিয়েছি, তো আরো একবার দেখাচ্ছি। দেখো এই যে ভূমিশিলা, অর্থাৎ যেটা প্রধান যে প্যারেন্ট শিলা, আদি শিলা যেটা থাকে, সেটা আবহবিকার হচ্ছে। এবং এছাড়াও আবহবিকার জনিত বা প্রাকৃতিক বিভিন্ন কার্যকারিতার ফলে এই রেগোলিথ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দেখো মৃত্তিকা তৈরি হওয়ার আগে একটা শিথিল এবং নরম স্তর, তারপরে এটা আরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে গিয়ে জৈব পদার্থ হয়ে গিয়ে মৃত্তিকায় পরিণত হচ্ছে। এখানেও একই রকম ভাবে দেখো ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারছো কিভাবে। আর নিচে কিন্তু বেডরক অর্থাৎ আদি শিলার কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। কারণ এই বেডরক থেকে আমরা বুঝতে পারি এই যে মাটিটা কি ধরনের মাটি, মাটিটা কতদিন আগে থেকে এই অঞ্চলে রয়েছে, সেটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারি। ঠিক আছে। তো প্রথম যে পর্যায়, সেই পর্যায়টা কি বলা হচ্ছে? বলা হচ্ছে ভূপৃষ্ঠের আদি শিলাস্তরের ওপর, অর্থাৎ একদম যে প্রাথমিক শিলা, আদি শিলা, এই যে ভূমি শিলা, এখানে বেডরক বলা হচ্ছে,
আদি শিলাস্তরের ওপর আবহবিকারের প্রক্রিয়া, যে আবহবিকারের যে বিভিন্ন প্রক্রিয়াগুলো, উষ্ণতা, বৃষ্টিপাত এবং যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার, এর ফলে কি হচ্ছে, এই শিলাগুলোকে যান্ত্রিকভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে বা করে ফেলছে, তাই তো? তো চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ফলে শিলা মধ্যস্থ যে খনিজগুলো, সে শিলা মধ্যস্থ খনিজগুলোকে কি করছে, রাসায়নিকভাবে বিয়োজিত করছে। তাহলে শিলার মধ্যেকার যে খনিজ, সেই খনিজকে রাসায়নিকভাবে বিয়োজিত করে ফেলছে, করে ভূত্বকের জনক শিলা মানে আদি শিলা, এই আদি শিলাস্তরের উপর সমসত্ব বিশিষ্ট অসংবদ্ধ, মানে সমসত্ব মানে সমান সত্য, একই বৈশিষ্ট্যতা যুক্ত, অসংবদ্ধ যেটা সঙ্গবদ্ধভাবে ধরে রেখেছে, যাকে ছাড়ানো মুশকিল, এবং চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত পদার্থের নরম ভূস্তর, একে রেগোলিথ বলা হচ্ছে। অর্থাৎ অসংবদ্ধ বলতে আমরা এই জায়গাটাতে বুঝবো এখনো এই প্রত্যেকটার কণার সাথে অপর কণার কিন্তু সঙ্গবদ্ধ মিলন লক্ষ্য করা যায় না, ঠিক আছে? একে আমরা, এই অংশকে আমরা কি বলছি, রেগোলিথ বলছি। এই রেগোলিথ কি, দেখো আবার বলছি, রেগোলিথ হচ্ছে মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থা এবং মাটির মূল উপকরণ, তাই তো? এই রেগোলিথ মাটির প্রকৃতি নির্ধারণ করে। এই রেগোলিথ তাহলে মাটির কি করছে, প্রকৃতি, অর্থাৎ মাটি ঠিক কেমন ধরনের হতে পারে, মাটি সেই প্রকৃতি নির্ধারণ করছে। নির্দিষ্ট যে আদি শিলা, সেই আদি শিলায় বিশেষ আবহবিকার প্রক্রিয়া কার্যকরী হয়ে, তার মানে এই যে আদি শিলা তার উপর আবহবিকার প্রক্রিয়া কার্যকরী করে রেগোলিথ সৃষ্টি করে মাটির ধরন নির্ধারণ করছে। বোঝা গেল? তাহলে এই যে আবহবিকার আদি শিলার উপরে তার কার্যকরী ভূমিকা দেখাচ্ছে বা ভূমিকা পালন করছে, পালন করার ফলে কার্যকরী হয়ে কি সৃষ্টি হচ্ছে, রেগোলিথ সৃষ্টি হচ্ছে। এই রেগোলিথ সৃষ্টি হওয়ার পরে কি হচ্ছে, মাটি তার নির্দিষ্ট যে ধরন বা মাটির যে বৈশিষ্ট্য সেটা এবার লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে? সেই জন্যই বললাম যে এই আদি শিলার ভূমিকা কিন্তু ব্যাপক, মানে আদি শিলার উপরে নির্ভর করবে সেই মাটিটা পর্জল মৃত্তিকা হতে পারে, ল্যাটেরাইট মৃত্তিকা হতে পারে, দোআঁশ মৃত্তিকা হতে পারে, বেলে মাটি হতে পারে। বেলে মাটিতে নিশ্চয়ই আমরা ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাবো না, পাবো কি? তাহলে সেই জন্য আদি শিলার প্রভাব লক্ষ্য করা যাবে, কারণ যদি ভিত যেমন হবে বাড়িও কিন্তু ঠিক সেরকম ভাবেই তৈরি করতে পারবো আমরা, তাই না? আচ্ছা, তো কোন শিলা থেকে বা কি ধরনের প্রকৃতি থেকে কি ধরনের মৃত্তিকা সৃষ্টি হয় সেটা আমরা এবার জেনে নিই। দেখো এখানে অনেক ধরনের মাটি আমি তোমাদের সামনে দেখিয়েছি, এছাড়াও আরো অনেক মাটি রয়েছে। যখন আমরা মৃত্তিকা সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব সেখানটায় আমরা আরো বিস্তৃতভাবে জানবো। তো এইখানটাতে যেটুকু অংশ রয়েছে এটা কি হচ্ছে, বেলে মাটি। কোথা থেকে আসছে? বেলে পাথর, গ্রানাইট থেকে তাপজনিত যান্ত্রিক আবহবিকারের ফলে বেলে মাটি সৃষ্টি হচ্ছে, তাই তো? বোঝা গেল কি বললাম, কি ধরনের থেকে বেলে মাটি তৈরি হচ্ছে? বেলে পাথর অর্থাৎ বালি সমৃদ্ধ যে পাথর বা শিলা লক্ষ্য করতে পেরেছি, আর গ্রানাইট, এই গ্রানাইট শিলা থেকে তাপজনিত অর্থাৎ তাপের প্রভাবে যে যান্ত্রিক আবহবিকার হয়, এই তাপজনিত যান্ত্রিক আবহবিকার দ্বারা বেলে মাটি লক্ষ্য করা বা বেলে মাটি সৃষ্টি হতে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, লোহা সমৃদ্ধ শিলা থেকে, তাহলে লোহা যে অংশে থাকবে, লোহার থেকে যখন জলের সাথে বিক্রিয়া করে সেখানে জারণ প্রক্রিয়ায় লাল, হলুদ, বাদামি ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়। দেখো লাল, হলুদ, বাদামি, বোঝা যাচ্ছে কি মৃত্তিকার ধরনটা ধীরে ধীরে পরিলেখটা? তো ওপর দিকে একটু গাঢ় হয়ে গেছে, নিচের দিকে কিন্তু একটু সামান্য হালকা, বা সেই কন্ট্রাস্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে?
চুনাপাথর ও ডলোমাইট থেকে অঙ্গার যোজন প্রক্রিয়া, অর্থাৎ এই যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া আমরা পড়েছিলাম, লোহা থেকে জারণ প্রক্রিয়া হচ্ছে, আর এটা অঙ্গার যোজন চুনাপাথর আর ডলোমাইট থেকে কি হচ্ছে, রেঞ্জিনা মাটি, এই হচ্ছে রেঞ্জিনা মাটি, চার্নোজেম আর রেজিনা মাটি। ঠিক আছে, বোঝা যাচ্ছে পাথুরে মাটি টাইপের যেটা হচ্ছে, কারণ চুনাপাথর ডলোমাইট থেকে এই ধরনের এই যে স্তরীভূত লক্ষ্য করা যাচ্ছে স্তর। আচ্ছা, আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্ষারধর্মী মাটি সৃষ্টির ভিত্তিভূমি সৃষ্টি হয়। তার মানে এই যে ক্ষারধর্মী আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় যে ক্ষারধর্মী মাটি রয়েছে, ঠিক আছে, এই ক্ষারধর্মী মাটি তাদের সৃষ্টির যে ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমি লক্ষ্য করা যায়। অর্থাৎ এবার ক্ষারধর্মী মাটি এই অঞ্চলে লক্ষ্য করা যাবে, সেটা আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় এই ক্ষারধর্মী মাটি সৃষ্টি হয়, এটা আমরা জানলাম। ঠিক আছে, তাহলে আরো একটু তোমরা একটু বলো এবার, বেলে মাটি কোন ধরনের আদিশিলা থেকে সৃষ্টি হচ্ছে? বেলে পাথর আর গ্রানাইট থেকে তাপজনিত যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্টি হচ্ছে। আর ল্যাটেরাইট মাটি, ল্যাটেরাইট মাটির সৃষ্টি হচ্ছে লোহা সমৃদ্ধ শিলা থেকে, কি প্রক্রিয়ায়? জারণ প্রক্রিয়ায়। আর চার্নোজেম আর রেজিনা মাটি কি প্রক্রিয়ায় সৃষ্টি হচ্ছে? অঙ্গার যোজন প্রক্রিয়ায় চুনাপাথর ও ডলোমাইট থেকে। আর ক্ষারধর্মী মাটির ভিত্তিভূমি কোথায় তৈরি হচ্ছে? আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায়। ঠিক আছে, তাহলে এই ধরনের দেখলাম যে আদিশিলার প্রভাব কতখানি থাকলে এবং সে আদিশিলা থেকে কি ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়, এটাও আমরা জানলাম। এবার আমরা আলোচনা করব মৃত্তিকা সৃষ্টির দ্বিতীয় পর্যায়। কি রয়েছে মৃত্তিকা সৃষ্টির ঠিক দ্বিতীয় পর্যায়ে? দেখো, মৃত্তিকার একটা পরিলেখ থাকে, প্রস্থচ্ছেদ থাকে। অর্থাৎ তুমি যখন মৃত্তিকাটা যদি একটা বড় কোনো অংশ দিয়ে মৃত্তিকার ওপরে চাঙড় তুলে নাও অনেকখানি করে, বেশ খানিকটা গভীর করে, তো সেখানে মৃত্তিকার ওপর থেকে নিচে যদি যাই আমরা, প্রথমে যেহেতু সূর্যের তাপ আছে, মৃত্তিকা একটু একদম শুকনো থাকে, তারপর জলের একটা অংশ লক্ষ্য করা যায়, তারপর যত ধীরে ধীরে নিচের দিকে যাব খনিজ পদার্থের একটা আস্তরণ থাকে, কারণ জল যখন নিচে চুঁইয়ে যায় তখন খনিজ পদার্থগুলো, উপরের যে খনিজ পদার্থগুলো নিচে ধুয়ে ধুয়ে চলে যায়। তো এই জন্য মৃত্তিকার একটা প্রোফাইল থাকে, স্তর এ বি সি ডি ও, এরকম একটা পরিলেখ লক্ষ্য করা যায়। তো সেটা আমি তোমাদের একটু দেখাবো, তোমাদের পাঠ্যপুস্তকে নেই, তোমাদের বোঝার জন্য দেখাবো। তার আগে দ্বিতীয় পর্যায়টা দেখো কি বলছে। এই যে রেগলির সৃষ্টি হলো চূর্ণ বিচূর্ণ ক্ষয়জাত পদার্থ থেকে অসংবদ্ধ যে কণা, সেই রেগলিতের সাথে হিউমিফিকেশন প্রক্রিয়া। অর্থাৎ হিউমিফিকেশন প্রক্রিয়াটা কি? সেখানে গাছের ডালপালা বা প্রাণীদের দেহাবশেষ পচে যাওয়ার ফলে যে অংশ হিউমিফিকেশন, অর্থাৎ জৈব পদার্থ, জল, মিনারেলাইজেশন অর্থাৎ খনিজ দ্রব্য যুক্ত হয়ে যায় এবং প্রকৃত মাটি গঠিত হয়। তাহলে শুধু দেখো, মাটি কিন্তু পাথুরে অঞ্চলে লক্ষ্য করা যায় বা বিভিন্ন অঞ্চলে লক্ষ্য করা যায়, কিন্তু মাটির যদি একটা আদর্শ মাটি যদি আমরা বোঝানো, আদর্শ নদী, গঙ্গা নদী উদাহরণ বলি আমরা, তার তিনটি স্তর লক্ষ্য করা যায়। এই আদর্শ মাটিও যদি তৈরি হয়, এই মাটির মধ্যে কিন্তু সব ধরনের খনিজ পদার্থ, জৈব পদার্থ, জল সবকিছু যদি মিলেমিশে থাকে, তবেই কিন্তু সেই মাটির উর্বরতার পরিমাণ সব থেকে বেশি হয়। দেখবে পাহাড়ি অঞ্চলে তো চাষ করা হয়, পাহাড়ি অঞ্চলে কিন্তু চায়ের চাষ হয়, এবং ওই চা কিন্তু আমাদের এই সমতল ভূমিতে এসে গড়ে উঠতে পারবে না। আবার আমাদের এখানে ধান চাষ, গম চাষ সব থেকে বেশি হয়, পাহাড়ি অঞ্চলে কিন্তু সেই অর্থে ধান চাষ, গম চাষ করে প্রভুত্ব লাভ করা যায় না। তাহলে যে উদ্ভিদের জন্য যেমন মাটি প্রয়োজন বা যে অঞ্চলের মাটি নির্দিষ্ট যদি অঞ্চল ভাগ করে দেওয়া যায়, মরুভূমিতে কি ধান চাষ করা যায়? যায় না, কারণ সেখানে মাটি গঠিত হয়নি। তো সেই রকম ভাবেই তাহলে এই সব রকম পদার্থ যেখানে মজুদ থাকবে, সঞ্চিত হবে, সেই স্থানেই কিন্তু প্রকৃত মাটি তৈরি হতে দেখা যাবে।
আচ্ছা, এলুভিয়েশন প্রক্রিয়ায় খনিজ ও জৈব পদার্থ কি হয়? নিচের দিকে স্থানান্তরিত। কি প্রক্রিয়ায়? এলুভিয়েশন, তার মানে ধৌত প্রক্রিয়ায় বলতে পারি আমরা এটা। এই এলুভিয়েশন প্রক্রিয়ার ফলে খনিজ পদার্থ এবং জৈব পদার্থ নিচের দিকে স্থানান্তরিত হয়, নিচের দিকে চলে যায়। আর ইলুভিয়েশন প্রক্রিয়ায় কি হয়? এই দ্রবীভূত পদার্থ অর্থাৎ উপরের স্তর থেকে যে খনিজ আর জৈব পদার্থ নিচের দিকে চলে আসলো, এখানে সঞ্চিত হতে থাকলো এই স্তরে। তাহলে একটা এলুভিয়েশন যেটা ধুয়ে নিচের দিকে নিয়ে যাচ্ছে, ইলুভিয়েশন যেটা সঞ্চয় করছে। সঞ্চয় করার ফলে এখানে জৈব পদার্থ জল বায়ু সমৃদ্ধ সুস্পষ্ট স্তরযুক্ত এক পরিণত মাটি গঠিত হয়। ঠিক আছে, এই হলো মাটির প্রথম পর্যায়, অর্থাৎ আবহ বিকারের সৃষ্টিতে, মানে আবহ বিকারের ফলে মাটির সৃষ্টিতে মাটির কোন দুটি পর্যায়? প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়ে আমরা লক্ষ্য করতে পারলাম। তো এলুভিয়েশন প্রক্রিয়াটা বোঝা গেল, যেটা উপরের থেকে খনিজ এবং জৈব নিচের দিকে চলে যায়। আর ইলুভিয়েশন যেটা উপর থেকে দ্রবীভূত পদার্থগুলো এই অংশে এসে সঞ্চিত হয় এবং মাটি পুরুষত্ব একটা সুস্পষ্ট স্তর লক্ষ্য করা যায়, যার ফলে পরিণত মাটি বা আদর্শ মাটি লক্ষ্য করা যায়। ঠিক আছে। আচ্ছা, এই অংশে এবার আমরা যেহেতু এবার মাটির ক্ষয় সম্পর্কে আলোচনা করব পরবর্তী অংশে, তো তার আগে আমরা কিছু শব্দের কিছু টার্ম, তার কি ধরনের কিভাবে সে কার্যকরী করে থাকে সেইগুলো আমরা একটু সংক্ষেপে জেনে নেব, এবং শর্ট প্রশ্নের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি মাটি কাকে বলে আমরা কি বলবো, তাহলে সেইভাবেই আমাদেরকে এই জিনিসগুলো একটু জানতে হবে, বুঝতে হবে। আমি একটু বলে দিচ্ছি, তোমরা খুব একটু ভালোভাবে মন কান দিয়ে শোনো। তাহলে মাটি কি? মাটি চোখে দেখেনি এমন কেউ কি আছে? কেউ নেই, সবাই দেখেছে মাটি। তো মাটি কি দেখো, শিলাচূর্ণ, খনিজ পদার্থ এবং জৈব পদার্থ এই সব কিছু মিলিত হয়ে পরিবর্তনশীল, তাহলে মাটির পরিবর্তন হয়, পরিবর্তনশীল এবং ভৌত রাসায়নিক ধর্ম বিশিষ্ট ভূপৃষ্ঠের উপরিভাগে যে পাতলা এবং একটা ভঙ্গুর আস্তরণ লক্ষ্য করা যায়, যেটা আবার উদ্ভিদের বৃদ্ধির পক্ষে সহায়ক এবং সমগ্র জীবজগৎকে ধারণ করে রেখেছে। ঠিক আছে, তাকেই আমরা মাটি বলছি। তাহলে দেখো সব কথাগুলো কেমন মিলে যাচ্ছে। ভূপৃষ্ঠের ওপরের স্তর, যেখানে ভূপৃষ্ঠ ধরে রেখেছে একটা জিনিস, উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হচ্ছে, আবার সমগ্র জীবজগৎ এই মাটির উপর কিন্তু ধারণ করে রয়েছে। আর এটা, এই মৃত্তিকাটা পরিবর্তনশীল, শিলাচূর্ণ, খনিজ পদার্থ, জৈব পদার্থ সবকিছু মিলিয়ে মিশিয়ে এই মৃত্তিকা তৈরি হচ্ছে। এখানে অনেক ধরনের মাটি আমি দেখেছি, দেখো যে বেলে মাটি, এঁটেল মাটি। তাহলে এই হচ্ছে মাটি, বোঝা গেল মাটি সম্পর্কে। আচ্ছা, তারপরে হচ্ছে জৈবকরণ অর্থাৎ হিউমিফিকেশন, অর্থাৎ এই জৈব পদার্থগুলো মাটির সাথে কিভাবে মিশে যায় সেটা এখানে বলা হচ্ছে। কিভাবে মিশছে? যে প্রক্রিয়ায় মাটির উপরিস্তরে কাঁচা জৈব পদার্থ হিউমাসে পরিণত হয়ে যায়। তার মানে এই যে মাটির উপরের স্তরে দেখবে আমরা যা কিছু ফেলে দিই না কেন, কাঁচা ফলমূল, শাকসবজি, অর্থাৎ যেগুলো সহজে মাটির সাথে বিয়োজিত হতে পারে, আমরা প্লাস্টিক দিলাম আর বলবো যে মাটির সঙ্গে বিয়োজিত হয়ে যা, তাহলে কিন্তু সম্ভব নয়। যে জিনিসগুলো, অর্থাৎ ডালপালা, শাক সবজির খোসা, গাছের ডালপালা, এই সবগুলো যখন মাটির ওপরে ধীরে ধীরে জমা হয়ে একটা হিউমাসে পরিণত হয়ে যায় এবং মাটিতে যুক্ত হয়ে মাটির উর্বরতার কিন্তু বৃদ্ধি হতে সাহায্য করে। এই জৈব সার বলে শুনেছ? ঠিক, তাহলে জৈবকরণ, তাকে হিউমিফিকেশন, ইংলিশে একে হিউমিফিকেশন বলা হয়। এর ফলে হিউমাস সমৃদ্ধ জৈব স্তর অর্থাৎ ও স্তর সৃষ্টি হয়। মাটির যে ও স্তর, সেই ও স্তর সৃষ্টি হয় এই হিউমিফিকেশন প্রক্রিয়ার ফলে। ঠিক আছে। খনিজকরণ অর্থাৎ মিনারালাইজেশন, অর্থাৎ দেখো এই যে খনিজ পদার্থ
মাটির সাথে সঞ্চিত হতে হবে। যদি খনিজ পদার্থ না থাকে তাহলে মাটির কি গুণাগুণ লক্ষ্য করতে পারবো আমরা? আচ্ছা, এইটা হচ্ছে জৈবকরণ হচ্ছে, ঠিক আছে। যে প্রক্রিয়ায় মৃত্তিকা স্থিত হিউমাস, তাহলে এই যে মৃত্তিকার উপরে হিউমাস রয়েছে, ঠিক আছে, হিউমাস জারিত হয়ে কিসের দ্বারা, দেখো এই যে দেখো জল, কার্বন ডাই অক্সাইড, যে মৃত্তিকা দেখো জারিত হচ্ছে বিভিন্ন সব জিনিস, জল, কার্বন ডাই অক্সাইড ও নানা খনিজ দ্রব্য মাটিতে আবার ফিরে আসে, তাকে মিনারালাইজেশন বলা হয়। তাহলে এই যে হিউমাসের মাধ্যমে এবং জারিত হয়ে জল, কার্বন ডাই অক্সাইড, নানা রকম খনিজ দ্রব্য যখন মাটিতে লক্ষ্য করা যায় তাকে মিনারালাইজেশন বলা হয়। আর এটা হচ্ছে জৈবকরণের ঠিক বিপরীত একটা প্রক্রিয়া। কারণ জৈবকরণ কি করছে, মাটির উপরিস্তরে কাঁচা পদার্থকে হিউমাসে পরিণত করছে, জৈব স্তর পরিণত করছে। আর এটা বিপরীত প্রক্রিয়া হলেও এই যে মাটির যে ও স্তর অর্থাৎ জৈব স্তর, একদম ঠিক, মাটির যে জৈব স্তর, সেই জৈব স্তর কিন্তু এই খনিজ পদার্থে সমৃদ্ধ হয় খনিজকরণের ফলে, ঠিক আছে। তাহলে এই অংশে আমরা কি কি জানলাম, মাটি সম্পর্কে জানলাম, মাটি কাকে বলে, জৈবকরণ কি সেটা জানলাম, আর খনিজকরণ কি সেটাও আমরা জানলাম, ঠিক আছে। আচ্ছা, এবার পরবর্তী অংশে অধোগমন অর্থাৎ এলুভিয়েশন, যেটা আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ে বললাম যে উপরের স্তর থেকে ধুয়ে নিচের স্তরে চলে যায়। তাহলে কি বলছে, যে প্রক্রিয়ায় মাটির উপরি স্তর, এই যে হচ্ছে মাটির প্রোফাইল, দেখো ও স্তর অর্থাৎ জৈব স্তর একদম উপরে, তারপরে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে আর, অর্থাৎ একদম পুরো নিচে প্যারেন্টাল ম্যাটেরিয়াল যেটা আদি শিলা। এই এ স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থ, যে কোনো ধরনের খনিজ পদার্থ হতে পারে, দ্রবীভূত অবস্থায় বা ভাসমান অবস্থায় যদি এই নিচের স্তর থেকে মানে ও এ স্তর থেকে বি স্তরের দিকে চলে যায় তাকে এলুভিয়েশন বলছি। দেখো এই যে তীর চিহ্নের মাধ্যমে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সহজে তোমাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে দেখো এলুভিয়েটেড হরাইজন, উপরের অংশ থেকে পদার্থ ধৌতকরণের ফলে এই ইলুভিয়েশন এই স্তরে চলে আসছে, ঠিক আছে। তাহলে এর ফলে উপরি স্তরটি খনিজহীন হয়ে যাচ্ছে, এই উপরি স্তরটা খনিজহীন হয়ে গেলে সাদা হয়ে গেছে, এই এ স্তরকে এলুভিয়াল স্তর বলা হয়। আর সঞ্চয়ন, যেটা সঞ্চয় হচ্ছে ইলুভিয়াল স্তর, সেটা কি ইলুভিয়াল স্তরটা, যে প্রক্রিয়ায় জলের সঙ্গে মাটির উপরি স্তরের এই যে উপরি স্তরে খনিজ পদার্থ চলে আসলো, এসে বি স্তরে কি হচ্ছে, সঞ্চিত হচ্ছে, এই স্তরে সঞ্চিত হয়ে যাচ্ছে, তাকে ইলুভিয়েশন বলা হচ্ছে। এর ফলে নিচের স্তরটি খনিজ সমৃদ্ধ হয় অর্থাৎ বি স্তরটি, তাহলে এ স্তরের খনিজগুলো ধৌত প্রক্রিয়ান করার ফলে বি স্তরে চলে আসলো, বি স্তরটা কি হবে, খনিজ সমৃদ্ধ হয়ে গেল এবং এই স্তরটি সঞ্চয়নের কাজ করলো, অর্থাৎ কোনো জিনিস এখানে সঞ্চয় হতে থাকলো, একে আমরা ইলুভিয়াল স্তর বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো একটা স্তর থেকে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে পরবর্তী স্তরে চলে যাচ্ছে, তাহলে যে স্তর থেকে চলে যাচ্ছে তাকে আমরা কি বলছি, এলুভিয়েশন স্তর বলছি, অর্থাৎ এ। আর এ স্তর থেকে বি স্তরে চলে যাচ্ছে, এ স্তর কি হচ্ছে, খনিজহীন হয়ে যাচ্ছে, আর বি স্তর সে সঞ্চিত করছে, ঠিক আছে, বোঝা গেল। এইটুকু জিনিস একটু মাথায় রাখবে, তাহলে মৃত্তিকা বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। নালী, আচ্ছা নালী দেখছো, এটা দেখবে তোমরা, এটা দেখো উঠোনে কিন্তু এরকম দেখা যায়, যখন বৃষ্টির জল হঠাৎ করে পড়ে, হঠাৎ করে কেন, যখন বৃষ্টির জল আসে দেখবে উঠোনের ওপর বা যে কোনো সমতল জায়গায় নিজেরাই একটা যাওয়ার জন্য ঢাল তৈরি করে নেয়, এবং বৃষ্টি যখন থেমে যায়, জল যখন শুকিয়ে যায়, তখন এই উপরের স্তরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে একটা খাত লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির জল প্রথমে ভূপৃষ্ঠের যে ক্ষুদ্র ক্ষুদ্র অগভীর এবং সরু প্রবাহ পথ তৈরি করে তাকে রিল বলা হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে নালী
বা রিল কাকে বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো নালী সম্পর্কে আমরা জেনেছি। দেখো, এই নালীগুলো যখন ধীরে ধীরে আরো গভীর ও চওড়া হয়ে যায়, অর্থাৎ প্রথমে গভীর ও চওড়া হতে হতে, গভীর হলে সেটা ভি আকৃতির হয়, আরো চওড়া হলে তখন ইউ আকৃতির হয়ে যায়। হওয়ার ফলে যে জলপ্রবাহ পথ তৈরি হয় তাকে গালি বলা হয়। ঠিক আছে, তার নালী ধীরে ধীরে যখন বড় আর চওড়া হয়ে গেল তখন তাকে আমরা গালি বলছি। এবার হচ্ছে র্যাভাইন ক্ষয়। র্যাভাইন ক্ষয়টা কি? উদ্ভিদহীন অধিক ঢালু ভূভাগে এই যে খাড়া পাড়যুক্ত যে গভীর এবং সংকীর্ণ জলপ্রবাহ তৈরি হয়। এই হচ্ছে, দেখো কিভাবে খাড়া পাড়যুক্ত গভীর সংকীর্ণ জলপ্রবাহ পথ যাচ্ছে এখান দিয়ে, এবং যেখানে উদ্ভিদ নেই, উদ্ভিদ প্রান্ত নেই, তাকে আমরা র্যাভাইন বলতে পারি। ঠিক আছে, তাহলে কি কি ক্ষয় আমরা আলোচনা করলাম? নালী ক্ষয়, গালি ক্ষয়, র্যাভাইন ক্ষয়। হচ্ছে বধভূমি। বধভূমি, বধ মানে কি? খারাপ, ভূমি মানে জমি। তাহলে যে ভূমি বা জমি খারাপ কোন অর্থে? উর্বরতার দিক থেকে খারাপ, অর্থাৎ এই জমি এতটাই খনিজ পদার্থহীন বা পুষ্টিহীন, মানে তার উর্বরতাহীন, যেখানে সেই অর্থে চাষবাস করা যায় না। দেখো, বৃক্ষহীন শুষ্ক এবং বিস্তৃত অঞ্চলে এই দেখো প্রত্যেকটা জায়গায় দেখো রিল ও রেভাইন ক্ষয়ের মাধ্যমে কি হচ্ছে? মাটি ক্ষয়ে যাচ্ছে, এবং মাটি ক্ষয়ে যাওয়ার ফলে উঁচু নিচু ক্ষয়প্রাপ্ত ভূভাগ তৈরি হচ্ছে। এই উঁচু নিচু দেখো, এটা একটা ছবি দেখো, একটা ছবি দেখো, উঁচু নিচু ক্ষয়প্রাপ্ত ভূভাগ, যাকে আমরা বধ ভূমি বলতে পারি, বা যেটাকে ইংলিশে বললি ব্যাড ল্যান্ড। ঠিক আছে, তো এই ব্যাড ল্যান্ড বা এই নির্দিষ্ট অংশে কি হয়? সেই অর্থে কিন্তু মাটির উর্বরতা লক্ষ্য করা যায় না বলে এখানে কোনো বড় উদ্ভিদ বা চাষবাস সেই অর্থে গড়ে ওঠে না। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা এইখান থেকে দেখলাম যে মাটি সৃষ্টির যে বিভিন্ন মানে পর্যায়গুলো আবহবিকার কিভাবে ভূমিকা পালন করছে, তারপরে বধভূমি কি, খাদ্যধর্মীর বিভিন্ন অংশ আমরা আলোচনা করলাম। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা খুব ভালোভাবে এই জিনিসগুলো একটু খেয়াল করবে, বাড়ি থেকে পড়ে আসবে। পরের দিন আমরা এখান থেকে প্রশ্নোত্তর পর্ব জিজ্ঞাসা করব। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অংশ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।